আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অবশেষে প্রকাশিত হলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। তো আজকে 16 জুন এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো দর্শক, ইতিপূর্বে দেখা গেছে যে বিজ্ঞপ্তি ভালোভাবে না পড়ে না বুঝে অনেক প্রার্থী আবেদন করতে গিয়ে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন এবং সামান্য ত্রুটির কারণে এমন হতে পারে যে আপনার এই সোনার হরিণ চাকরিটি হাতছাড়া হয়ে যেতে পারে। তো দর্শক, এখানে দেখা যাচ্ছে যে শূন্য পদের বিবরণে বলা আছে যে স্কুল ও কলেজে শূন্য পদ রয়েছে এমপিও 46,211টি, মাদ্রাসায় এমপিও পদ রয়েছে 53,501টি এবং কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এমপিও পদ রয়েছে 1,110টি, অর্থাৎ সর্বমোট 1,822টি শূন্যপদ নিয়ে এই গণবিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো দর্শক, 2 নম্বরে বলা আছে যে শূন্য পদের যে সংখ্যাগুলো আছে এখানে গণবিজ্ঞপ্তিতে আবেদন করা যাবে 22 জুন 2025 তারিখ দুপুর 12টার পর থেকে। তো এরপর 3 নম্বরে বলা আছে আবেদনকারীর যোগ্যতা। ক নম্বরে বলা আছে সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে হবে। খ নম্বরে বলা আছে এনটিআরসি কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা 2006 অর্থাৎ সংশোধিত 2015 যেটা, এর বিধি 10-1 মোতাবেক বৈধ নিবন্ধন সনদধারী হতে হবে। তো দর্শক, এই মুহূর্তে আপনারা হয়তো চিন্তায় আছেন যে আসলে আমরা তো এখনো সনদই পাইনি, বিশেষ করে 18তমরা। তবে চিন্তা করবেন না, 22 তারিখের আগে অবশ্যই কর্তৃপক্ষ আপনাদেরকে সনদ সরবরাহ করবে এবং সেখানে আপনারা নাম্বার দেখতে পারবেন। তো এই বিষয় নিয়ে এখনই চিন্তা করার কিছু নেই। গ নম্বরে বলা আছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। কাম্য শিক্ষা যোগ্যতার বিবরণ এনটিআরসি এর ওয়েবসাইটে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি নামক সেবা বক্সে পাওয়া যাবে। ঘ নম্বরে বলা আছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের একটা স্মারক নম্বর দেওয়া আছে। 15 মে 2015 মোতাবেক কোনো মহিলা কোটা থাকবে না। তো দর্শক, এই বিষয়টি খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে মহিলা প্রার্থী আছেন যারা, তাদের জন্য এই বিষয়টি একটু কষ্টদায়ক যে আসলে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কোনো মহিলা কোটা থাকবে না। 4 নম্বরে বলা আছে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লিখিত বিষয়, সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে। আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তদানুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো দর্শক, অবশ্যই আপনার সত্য তথ্য দিয়ে আবেদন পূরণ করবেন, কখনোই কোনো ভুয়া তথ্য দিয়ে আপনি কখনোই আবেদন করবেন না। 5 নম্বরের কয়ে বলা আছে আবেদনকারীর বয়স, অর্থাৎ আবেদনকারীর বয়স 4 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে 35 বছর বা তার কম হতে হবে। খ নম্বরে বলা আছে নিবন্ধন সনদের মেয়াদ, অর্থাৎ শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ হতে 3 বছরের মধ্যে হতে হবে। 6 নম্বর পয়েন্টে বলা আছে প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলেও একই পর্যায়ে একটি মাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন। অর্থাৎ একজন প্রার্থীর যদি 2টি বা 3টি একই পর্যায়ে সনদ থাকে, অর্থাৎ ধরেন স্কুল পর্যায়ে একজন প্রার্থীর বাংলা সহকারী শিক্ষক পদে এক নিবন্ধন সনদ আছে এবং শারীরিক শিক্ষা পর্যায়ে নিবন্ধন সনদ আছে, সেক্ষেত্রে তিনি যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন। অর্থাৎ হয় বাংলা সহকারী শিক্ষক পদে আবেদন করতে হবে অথবা শারীরিক শিক্ষা এই পদে আবেদন করতে হবে, অর্থাৎ তিনি 2টি পদে কখনোই আবেদন করতে পারবেন না। 7 নম্বর বলা আছে একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ 40টি শিক্ষা প্রতিষ্ঠানের চয়েস দিতে পারবেন। উক্ত চয়েস প্রদানের পর কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন, তবে তাকে অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার্স অপশনে নামক বক্সে ইয়েস ক্লিক করতে হবে, অথবা কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে। ইয়েস ক্লিক করলে 3টি অপশন পাওয়া যাবে, যথা জেনারেল, মাদ্রাসা এবং টেকনিক্যাল। প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী 3টি অপশনের যে কোনো একটি অথবা 2টি অথবা 3টি অপশনে চয়েস প্রদান করতে পারবেন। 3টি অপশনের মধ্যে একাধিক অপশন পছন্দ করার ক্ষেত্রে প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে। এরপর 8 নম্বরে বলা আছে প্রার্থীর আবেদনে বর্ণিত চয়েসের প্রেক্ষিতে প্রার্থীর পদভিত্তিক মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে ফলাফল প্রসেস করা হবে। যদি কোনো প্রার্থী তার চয়েস অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে নির্বাচিত না হন এবং তিনি যদি আদার অপশনে ইয়েস ক্লিক করে থাকেন, সেক্ষেত্রে শূন্যপদ থাকা সাপেক্ষে প্রার্থীর মেধাক্রম বিবেচনা করে দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনের নিমিত্তে ফলাফল প্রসেস করা হবে। 9 নম্বর বলা আছে কোনো প্রার্থী যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ে সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ের পদে আবেদন করেন, তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে না। 10 নম্বরের কয়ে বলা আছে একটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত 1000 টাকা ফি প্রদান করতে হবে। নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। এরপর খ নম্বর বলা আছে সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষার আবেদনের প্রার্থীর ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফর্মের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। 10 গয়ে বলা আছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ফি জমা দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেড এর
ওয়েবসাইটের নাম দেওয়া আছে nja.teletalk.com.bd ওয়েবসাইটে স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হবে। 11 নম্বরে বলা আছে পুলিশ ভেরিফিকেশন ফর্ম, অর্থাৎ প্রত্যেক আবেদনকারীকে ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সময় পুলিশ ভেরিফিকেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে, নতুবা তার আবেদন ফর্মটি বাতিল বলে গণ্য হবে। তো দর্শক, সম্ভবত এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকেই আবেদনের সময় পুলিশ ভেরিফিকেশন ফর্মটি পূরণ করার প্রক্রিয়া চালু হতে চলেছে। এর আগে তৃতীয় চতুর্থ গণবিজ্ঞপ্তিতে কিন্তু আসলে প্রাথমিক সুপারিশের পর পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করা লাগতো আর কি, কিন্তু এইবারই হয়তোবা আবেদনের সঙ্গে সঙ্গেই পুলিশ ভেরিফিকেশন ফর্মও পূরণ করতে হবে। আসলে 22 তারিখে এই অপশনগুলো চালু হয়ে গেলে বোঝা যাবে স্পষ্ট। তো দর্শক, এই 12 নম্বর পয়েন্টটি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য খুব ইম্পর্টেন্ট, যারা ইতিমধ্যে চাকরিরত রয়েছেন বা গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে চান এরকম প্রার্থীদের জন্য এই নির্দেশনাটি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে স্মারক নং দেওয়া আছে একটা, যে 25শে জানুয়ারি 2024 খ্রিস্টাব্দের মূলে জারিকৃত পরিপত্রের 7 নং অনুচ্ছেদ মোতাবেক কর্মরত শিক্ষকদের অর্থাৎ ইন্ডেক্সধারীর ক্ষেত্রে সমপদের নিয়োগ সুপারিশের পুনঃ আবেদন বিবেচনা করা হবে না। তার মানে ইতিমধ্যে যারা এমপিভুক্ত হয়েছেন নতুন করে আবেদন করে কোনো লাভ নেই, তাদেরকে সুপারিশ করা হবে না। তবে কর্মরত পদ ব্যতীত অন্য কোনো উচ্চতর বা নিম্নতর পদের জন্য এনটিআরসি এর প্রত্যয়নপত্র থাকলে ইন্ডেক্সধারী শিক্ষকগণ উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন। সাপোজ আপনি স্কুল পর্যায়ে চাকরি করতেছেন, আপনার কলেজ পর্যায়ে সনদ আছে, সেই ক্ষেত্রে আপনি কলেজ পর্যায়ে আবেদন করতে পারবেন। অথবা বর্তমানে কলেজে আছেন, স্কুল পর্যায়ে আপনি আবেদন করতে চান, ওকে, এটাতে আপনি আবেদন করতে পারবেন। এরপর 13 নম্বর বলা আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল ও কলেজে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021 এর পরিশিষ্ট ঘ এর 24 নং কর্মিক অনুযায়ী বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদনের যোগ্য হবেন। প্রার্থী মিথ্যা তথ্য দিয়ে এ ধরনের প্রতিষ্ঠানে আবেদন করলে নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে তার নিয়োগ সুপারিশ বাতিল হয় বলে গণ্য হবে। তো দর্শক, বালিকা বিদ্যালয়ে শারীরিক শিক্ষক পদের জন্য অবশ্যই শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। পুরুষরা আবেদন করে লাভ নেই, পরবর্তীতে বাতিল হবে এবং সেই সঙ্গে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে আর কি। 14 নম্বর বলা আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল ও কলেজে জনবল কাঠামো এমপিও নীতিমালা 2008 ঘ এর 21 নং কর্মিক অনুযায়ী সহকারী শিক্ষক ধর্ম ও নৈতিক শিক্ষা পদে চাকরি প্রত্যাশী আবেদনকারীকে অবশ্যই সে ধর্মের অনুসারী হতে হবে। মিথ্যা তথ্য দিয়ে আবেদন করে নিয়োগ সুপারিশ পেলে তার নিয়োগ সুপারিশ বাতিল বলে গণ্য হবে। 15 নম্বর বলা আছে আবেদন ফর্ম পূরণের সময় প্রার্থীকে তার নিজস্ব মোবাইল নাম্বার এবং সচল ইমেইল অ্যাড্রেস ব্যবহার করতে হবে। 16 নম্বর বলা আছে আবেদন ফর্মটি অর্থাৎ ই অ্যাপ্লিকেশন পূরণের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। ফর্ম পূরণ শেষে একবার আবেদন সাবমিট হয়ে গেলে তা কোনো ক্রমেই সংশোধনের সুযোগ থাকবে না। 17 নম্বর বলা আছে সকল আবেদনকারী নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর আবেদনকারীকে স্ব-উদ্যোগে দাখিলকৃত আবেদনের অ্যাপ্লিকেন্ট কপি, যেটা একটি প্রিন্ট কপি সংরক্ষণ করবেন। তো দর্শক, অবশ্যই আপনারা গণবিজ্ঞপ্তি আবেদন করার পর যে একটা অ্যাপ্লিকেন্ট কপি থাকে সেটি সংরক্ষণ করবেন। 18 নম্বর পয়েন্টে বলা আছে আবেদনের ফি প্রদানের তারিখ ও সময়। ই অ্যাপ্লিকেশনের ফর্ম পূরণ ও ফি জমা প্রদান শুরুর তারিখ হলো 22শে জুন 2025 দুপুর 12 ঘটিকা এবং আবেদন করার 72 ঘন্টার মধ্যেই কিন্তু আবেদনের ফিটি আপনাকে জমা দিতে হবে এবং আবেদনের শেষ তারিখ হলো 10ই জুলাই 2025 এবং টাকা জমা দেওয়ার সর্বশেষ তারিখ হলো 13ই জুলাই 2025 রাত 12 ঘটিকা পর্যন্ত। 19 নম্বর পয়েন্টে বলা আছে প্রাপ্ত আবেদনসমূহ শূন্য পদের চাহিদা অনুযায়ী প্রতিটি পদের বিপরীতে প্রার্থীদের পছন্দ ও মেধার ভিত্তিতে একজন করে প্রার্থী নির্বাচন করা হবে এবং তা প্রার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অবহিত করা হবে। তো দর্শক, প্রাথমিক সিলেকশন হওয়ার পর অবশ্যই আপনারাও একটি মেসেজ পাবেন এবং যে প্রতিষ্ঠানে আপনি সিলেক্ট হয়েছেন সেই প্রতিষ্ঠান প্রধানও কিন্তু একটি মেসেজ পাবেন। 20 নম্বর পয়েন্টে বলা আছে যে নিয়োগ সুপারিশে বর্ণিত সময়সীমার মধ্যে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র প্রদানে ব্যর্থ হয় তবে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী ওই সকল প্রতিষ্ঠান প্রধানের এমপিও বাতিল বা স্থগিতকরণ এবং ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বাতিলকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর 21 নং পয়েন্টে বলা আছে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দাখিলকৃত শূন্যপদের চাহিদা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বা জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সংগৃহীত হওয়ায় ভুল চাহিদাজনিত কারণে নিয়োগ সুপারিশে কোনো জটিলতা থাকলে এনটিআরসি দায়ী থাকবে না। 22 নম্বর পয়েন্টে বলা আছে মামলা অথবা আইনগত কোনো জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তির কোনো পদে নিয়োগ প্রদান করা সম্ভব না হলে বর্ণিত কারণের জন্য এনটিআরসি দায়ী থাকবে না। এবং 23 নম্বর পয়েন্টে বলা আছে এই গণবিজ্ঞপ্তির যে কোনো শর্ত এবং প্রকাশিত বিজ্ঞপ্তি এনটিআরসি এর যে কোনো সময়ে সংযোজন, বিয়োজন, পরিবর্তন এবং স্থগিতের অধিকার সংরক্ষণ করে। তো দর্শক, এই ছিল গণবিজ্ঞপ্তিটি। তো